মানে যে ইন্ট্রোটা দিয়ে আমি শুরু করলাম সেটাই আপনাকে আমি প্রশ্ন করি। আপনারা নিশ্চয়ই ক্যাবিনেটে বসেন, আপনারা উপদেষ্টা নিজেদের মধ্যে আলোচনা করেন। আমরা আপনার কাছ থেকে জানতে চাই, আপনার কাছে কি মনে হয় নির্বাচনটা আসলে কবে হবে? আমরা অনেক বিষয় নিয়ে আজকে আপনার কাছে হয়তো প্রশ্ন করবো, কিন্তু এই প্রশ্নটাই সবচেয়ে বেশি মানুষের মনে আসছে। ফেব্রুয়ারিতে মাসে হতে পারে, প্রথমে উনি বলছেন এপ্রিলে, এখন এখন পরে উনি বলেছেন যে ফেব্রুয়ারিতে হতে পারে। অনেক বিবেচনা করেই হয়তো বলেছেন, পলিটিক্যাল পার্টিগুলোর সাথেও আলোচনা হয়তো হয়েছে। তো আমি সেখানে থাকতে চাই যে ফেব্রুয়ারি মাসেই, আমিও মনে করি প্রধান উপদেষ্টা যখন একটা কথা বলেছেন আন্তর্জাতিক অঙ্গনে এটা চলে গেছে, এরপর আমার মনে হয় যে ইলেকশন ব্যাপারে আপাতত আমি সেখানেই থাকি, এটাই মনে করি। জি, অনেকে যে এরকম বলেন যে উপদেষ্টাদের মধ্যে কেউ কেউ আসলে অনেকদিন ধরে ক্ষমতায় থেকে যেতে চান, কেউ কেউ বলেন যে প্রধান উপদেষ্টাকে আরো কয়েক বছর ক্ষমতায় রাখা বা থাকার প্রশ্নে কেউ কেউ কথা বলছেন। অনেকে একথাও বলেন যে নির্বাচন প্রশ্ন উপদেষ্টাদের বিরুদ্ধে স্পষ্ট 2 বা 3 ভাগ রয়েছে। এই ব্যাপারগুলি কি আসলে সত্য? ডক্টর হোসেন, আপনি কি আসলে মনে করেন যে এই সরকার আরো একটু বেশি সময় থাকলে পলিটিক্যাল গভর্নমেন্টের চেয়ে আরেকটু বেশি লাভজনক হবে বা থাকা উচিত, বা আপনি কি আরো থাকতে চান কিনা, সরাসরি যদি আমি প্রশ্ন করি? আমি খালেদ, আপনি আমাকে চেনেন, আজ থেকে চেনেন না তো? জি জি, 30 বছরের মতো ধরে চিনি। জি, 30 বছরের মতো হয়েছে। জি, আমি যদি ক্ষমতায় থাকতে চাইতাম তাহলে বহু আগে আমি থাকতে পারতাম। ওকে, আমি একবার আপনাকে বলেছি। রাইট রাইট। তারপরে কনসিকুয়েন্সেস কি হতো সেটা পরে, রাইট, বাট আই কুড হ্যাভ এনি টাইম। তো আমার ওই ধরনের কোনো ক্ষমতা থাকার ইচ্ছা নাই। আমি যতটুকু সময় পেয়েছি আমি কিন্তু একদম সিনসিয়ারলি আমি সাধারণ মানুষের জন্য, কারণ আমি যেখানে আছি দুটো মন্ত্রণালয়, একটা হচ্ছে আপনার নৌ মন্ত্রণালয় আর একটা হচ্ছে শ্রম মন্ত্রণালয়। আপনি দেখেছেন যে শ্রম মন্ত্রণালয়তে আমি কতখানি সিনসিয়ারলি শ্রমিকদের ভাগ্য উন্নয়নের জন্য, একই সাথে মালিকরা যাতে শ্রমিকদের দেনা পাওনা দিতে পারে সেজন্য যতটুকু করার, আমার মনে হয় যে এর আগে কোনো শ্রমমন্ত্রী এইভাবে করেনি। এটা আমি করেছি আমার নিজের উদ্যোগ, যেটা বলেন, বা আমি জনগণের জন্য, শ্রমিকদের জন্য, দেশের একটা সার্বিক যে পরিস্থিতি ছিল সেখান থেকে উত্তরণের জন্য। দ্বিতীয়, আপনি দেখেছেন যে নৌ মন্ত্রণালয়ে আমি আজকেও আমি বড় একটা মিটিং করেছি, এবং আমি কিন্তু প্রত্যন্ত অঞ্চলে যেগুলো নিরবিচ্ছিন্ন, একেবারে ধরেন যদি বলি ইংরেজিতে ডট ফর সেকেন্ড প্লেস, যেখানে যোগাযোগ ব্যবস্থা এত খারাপ, নদীর মধ্যে ভাসমান লোকজন, চরের মধ্যে কোনো যোগাযোগ নাই, আমি সেসব জায়গায় চেষ্টা করছি অন্তত নৌপথের যোগাযোগ উন্নত করার জন্য। আমি এই কাজটুকু করছি, এবং এই কাজটুকু করায় আমার একটা ভেতরে একটা আনন্দ আছে। এটা আমি অত্যন্ত সাধারণ, একেবারে যদি বলি যে অত্যন্ত সাধারণ মানুষের সাথে আমার একটা যোগাযোগ, একটা কানেকশন হচ্ছে। এটা আমি অনেক আগের থেকে, আপনি জানেন, আমি যখন ইলেকশন করছিলাম তখন থেকে শুরু করে এ পর্যন্ত আমার এটাই আমি একটা বড় অ্যাচিভমেন্ট মনে করি আমার জীবনের। আমার এরপরে আর কোনো খায়ের সাথে থাকার ইচ্ছা নেই। এরপরে যে যদি বলি আপনাকে, আমার অভিব্যক্তিটা বলি, এরপরে পাওয়ারে থাকতে হলে আমাকে আমার প্রিন্সিপাল ত্যাগ করতে হবে, এটা এখন আর সম্ভব নয়। এই পর্যায়ে আমরা অন্য প্রসঙ্গে যেতে চাই আপনার অনুমতি নিয়ে। যেই ব্যাপারটাতে আমরা এখন একটু আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই সেটা হচ্ছে যে সরকারের যেহেতু একজন আনুষ্ঠানিক মুখপাত্র মানে আছেন, যে সরকারের প্রেস সচিব আছেন, উনি সবার পক্ষ থেকে, উনাকে আমিও প্রশ্ন করেছিলাম যে আপনি কি শুধু প্রধান উপদেষ্টার পক্ষ থেকে কথা বলেন নাকি পুরো উপদেষ্টা পরিষদের পক্ষ থেকে? তো উনি বলেছেন যেহেতু প্রধান উপদেষ্টা পরিষদকে আসলে লিড দিচ্ছেন, সেটা আসলে পুরো সরকারের পক্ষ থেকে কথা বলা হয়। তো সরকারের যে জায়গায় আমরা সরকারের সেই মুখপাত্রের বিভাগ অর্থাৎ প্রেস সচিব, উপপ্রেস সচিব, তাদের কথা এবং অন্যদের কথার মধ্যে একটু আলাদা থাকছে বা কার্যক্রমে, সেটা হচ্ছে যে কোনটা আসলে প্রেসার গ্রুপ, কোনটা আসলে মবের সংজ্ঞা কি। আমরা যদি আপনাকে উদাহরণ দেই যে থানা পুলিশ সরকারের নির্দেশনা মতো কাজ করতে পারছে না, কেউ কেউ বলছে। কোথাও কোথাও আমরা দেখছি থানা ঘেরাও করে নির্দোষ ব্যক্তিকে আটক করার জন্য চাপ দেওয়া হচ্ছে। কোথাও কোথাও আমরা দেখছি থানা ভাঙচার করে আসামি ছাড়িয়ে নেওয়া হচ্ছে, মানে কখনো বিএনপি, কখনো এনসিপি, বিএনপি বেশি এনসিপি কম, কখনো এনসিপি বেশি বিএনপি কম। এমন ঘটনার পর কেউ কেউ বলছেন অন্তর্বর্তী সরকার যেহেতু এগুলো সামলাতে পারছে না, সেহেতু দেশে জাতীয় নির্বাচনের পরিবেশ তৈরি করা সরকারের জন্য কঠিন বা অসম্ভব কাজ। আপনার মন্তব্য একটু আমরা শুনতে চাই। মব, প্রেসার গ্রুপ, থানা ঘেরাও করা, মানে থানা বা আইন শৃঙ্খলা পরিস্থিতিকে আসলে একটা শিথিল অবস্থা বিরাজ করতেছে কিনা? দেখুন, এটা তো আপনি তো ওই পরিমণ্ডলে নেই। তবে আমি একটা কথা আপনাকে বলি যে হ্যাঁ, আমিও মনে করি যে কোথাও কোথাও মানে শিথিল হয়েছে, ল্যাপস হয়েছে। একটা কথা কি খালেদ ভাই, ব্যাপারটা হলো কি, আপনি একটু চিন্তা করেন যে এই আইন শৃঙ্খলা যে আপনার সংস্থাটা আছে, আমি পুলিশ বা র্যাবের কথাও দুটেই বলি, এদের অবস্থানটা কি ছিল আগে, আর এদের অবস্থান মাঝখানে কি হয়েছিল, আর এদের অবস্থান এখন কিরকম? একই তো, এখন তো এখানে তো চেঞ্জ হয়নি। এমন তো না যে 1,20,000 বা 2 লাখ
30,000 লোক এখন একা রাতারাতি চেঞ্জ হয়ে গেছে, তাদেরকে রিপ্লেস করা হয়েছে। ইটস নট পসিবল। একটা ডিমোরালাইজেশন, কিন্তু আমি যেহেতু ইউনিফর্মে আছি, আমার কাছে আমি সবসময় মনে করি যে একটা ডিফিটেড ডিভিশন, ডিফিটেড ডিভিশন যে ডিফিট হয়ে গেছে, হু হ্যাজ সারেন্ডার, তাকে আপনি আবার তৈরি করে ফাইট করতে সময় লাগে। আমি থিওরিটিক্যাল কথা বলছি না, আমি আপনাকে প্র্যাকটিক্যাল দেখে দিতে পারি। 16 ডিসেম্বরে যখন এই পাকিস্তান আর্মি আপনি সারেন্ডার করলেন, সেই সোলজার গুলোকে মনে করেন যে আবার ফিরে গিয়ে ডিড দে হ্যাভ সোলজার কোয়ালিটি? নো, মোস্ট অফ দেম ডিড নট। এবং তাদেরকে বেশিরভাগকেই আপনার চাকরি থেকে কিন্তু ডক্টর হোসেন, আমি এই জায়গাটাও আবার একটু আমাকে বুঝতে চাই যে 1,20,000 পুলিশের যে কর্মকর্তা আছে, যদি আপনি তাকে মিন করে থাকেন, তাকে আপনি ডিফিটেড কেন বলতেছেন? কারণ আমি 5 আগস্টে কিন্তু পুলিশের বহু সদস্য বলেছেন যে তারা বাধ্য হয়ে তারা আওয়ামী লীগের এই সরকারে। আমি শোনেন, আমি একটা কথা বলছি, আমি তাদের ওভারঅল তাদের কথাই বলছি। আমি কিন্তু বেশ কিছুদিন এদের সাথে ছিলাম, রাইট, এবং আমি এই কথা তাদেরকে বলেছি যে ইউ হ্যাভ টু কাম আউট অফ দ্যাট ট্রমা। আমি পুলিশের কোনো কর্মকর্তার কথা বলছি না, আমি ওভারঅল ট্রুপসের কথা বলেছি। But they are not traumatized. They are not traumatized. They are very happy. আমি আপনাকে বলি, আমাদের 20তম ব্যাচের আমি 20তম ব্যাচে কিছুদিন সরকারি চাকরি করছি, যেই পুলিশ অফিসাররা আওয়ামী লীগের আমলে খুব বাহাদুরি করছে, আমাদের অন্য 20 ব্যাচের অফিসারদেরকে কিন্তু তারা আটকে রাখছিল। এখন তারা সামনে আসছে, সামনে আইসা কিন্তু যতটা পারতেছে খুশির চোটে, আমি আপনাকে কি বলবো, তারা দে আর ভেরি হ্যাপি। এবং আওয়ামী লীগের 100 জন যদি পুলিশ কর্মকর্তা থাকে, তার মধ্যে 10 জন যদি আওয়ামী লীগের খুব ঘি মাখন খায় থাকে, 90 জনই অপ্রেস ছিল। ওরা তো বিজয়ী। আপনি কিন্তু আমার কথাটাকে আপনিও বুঝতে পারেন না। না, আমি পুলিশ অফিসারদের কথা বলছি না, যারা এখন আপনি যারা বলেন খুশি, তারা খুশি। পুলিশ অফিসার কি যায় রেড করতে? পুলিশ অফিসার কি যায় আপনার ডাকাত ধরতে? কে যায়? থানা পরিচালনাটা কারা করে? সেখানে তো আপনার ব্যাচের লোক যায় না। ওখানে তো যায় মানে ইন্সপেক্টর লেভেল, তাই না? ওসি এরাই তো ছিল মাঠে। আমি যদি বলি এরাই তো মাঠে ছিল, এদের উপরে এরা যা করেছে অন দি পিপল, পাবলিক, এবং এখনো তারা ভয় পায় যে পাবলিকের এগেইনস্টে কোনো কথা বললে হয়তো তারা ওইভাবে হবে। আমি যেটা বলছি, বলার চেষ্টা করছি, আমি যেটা বলার চেষ্টা করছি, দেখেন মানে দে আর ডিফিটেড সোলজার। তারা ধরেন একটা রিজিমের নিচে তারা রিজিমকে পরিচালনা করছে একরকম। হ্যাঁ, যদি রিজিম বলছে যে ধরে আন, তারা বেঁধে নিয়ে আসছিল। মনে হচ্ছে যে মেড দ্যাট পাওয়ারফুল। নিজের দেশের লোকের উপরে গুলিবর্ষণ, নিজের দেশের লোককে টর্চার করা, এটা তো এখন দে আর রিয়ালাইজিং যে এটা কতখানি অমানবিক কাজ তারা করেছে। যে 5 অগস্ট বা 4th অগস্ট পুলিশের এক্সজশন চলে আসছে। পুলিশের মানে একটা টায়ার্ডনেস, এমন টায়ার্ডনেস, সাধারণ পুলিশ, আমি বলছি না যে সবাই, কিছু তো অতি উৎসাহী ছিল, কিন্তু বেশিরভাগ পুলিশের একটা টায়ার্ডনেস, একটা ভয়, একটা ভীতি যখন দেখলো যে এত গুলি করে এত মারার পরেও কেউ কিন্তু দৌড়ায় জানিল, আরো আসছে। একটা অভূতপূর্ব ব্যাপার। আপনি খালেদ নিশ্চয়ই বলবেন এটা অভূতপূর্ব। না, সেটা ঠিকই আছে, কিন্তু আপনার কাছে কি মনে হয় যে পুলিশের মধ্যে এটি আসলে কিভাবে আবার ফিরে আনা সম্ভব? যে তারা যে আইন শৃঙ্খলা বাহিনী, তারা যে আসলে কারো পেটাও বাহিনী না, তারা যে জমিদারের রাখাল না, লাঠিয়াল না, এটা কিভাবে তাদের মধ্যে ফিরে আসবে? এইটার জন্য আমি শুধু এটা বলিনি, কোনো পুলিশ কর্মকর্তা, পুলিশের যারা সদস্য, তারা আমাকে বলেছেন, আপনিও নিশ্চয়ই শুনেছেন, যে পুলিশ যেগুলিকে মারা হয়েছে তাদের বিচারের ব্যাপারটা মানে দুটাই যদি পাশাপাশি আসলে ঠিক করা হইতো, তাইলে মানে যারা অপরাধী পুলিশ তাদেরকে শাস্তি দেওয়া, যেসব পুলিশ আসলে হতনিহত হয়েছেন তাদের বিচারের ব্যবস্থা করা, বা তাদেরকে অ্যাটলিস্ট অ্যাকনলেজ করা, ওইটা যদি হইতো তাহলে তাদের জন্য একটু সুবিধা হতো। আপনি কি সেরকম মনে করেন কিনা? আমি এই বিষয় নিয়ে চর্চা করিনি, চিন্তাও করি না। আমার মনে হয় যে এটা হোম মিনিস্ট্রি, সবাই বিজ্ঞ লোক আছেন, তারা নিশ্চয়ই এই বিষয়টা তারাও হয়তো দেখছেন বা চিন্তা করছেন। আই ডোন্ট নো। সেটা তো আমি যদি হোমে থাকতাম তাহলে আমি আপনার প্রশ্নের উত্তর দিতে পারতাম। আচ্ছা, ঠিক আছে। কিন্তু আমাদের দর্শকরা আপনাকে অবশ্য আগেও আমি এই প্রশ্ন করেছিলাম যে আপনি যখন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ছিলেন তখন আপনার রাইফেল এবং স্নাইপার রাইফেল এবং গুলির প্রসঙ্গে আপনার কথাটি বলে আপনাকে আসলে অনেক, আমি যদি এটাকে বলি হচ্ছে যে পলিটিক্যাল লিডাররা যেরকম ব্যাকলেশের সম্মুখীন হন, বাংলাদেশের মানুষরা ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেনকে অনেক বেশি জেনেও সেই ব্যাকলেশেরই সম্মুখীন হতে আপনাকে দেখেছেন কখনো ক্ষমতাধর। এইটা কি আপনার কখনো মনে হয় যে হাইন্ডসাইট, আপনি যদি পুরনো জিনিসটা দেখতে চাইতেন তাহলে এই কথাটা আপনার না বলতেন যে না, এই 7.62 রাইফেল স্নাইপার কোত্থেকে এসেছে, এটা তো পুলিশ ব্যবহার করে না, এই বক্তব্যটাকে আপনি না দিতেন? এরকম কি? না, আমার কথাটা আমি এখনো পরিষ্কার করে বলছি, যদি এটা পুরনো জিনিস বলার কি। আমি জানেন খালেদ, আমি তো আপনি যে 15 বছরের কথা বললেন, এই 15 বছর কিন্তু আমি একটা কথা বলেছি, যখন
এই ধরনের সরকার কোল্যাপস করে, তখন কিন্তু দেশের প্রতিটি অঙ্গ কোল্যাপস করে। বুঝতে পারছেন না? আমরা একটা কোল্যাপস অ্যাডমিনিস্ট্রেশন, একটা কোল্যাপস কান্ট্রির মধ্যে বসে আছি। অনলি 10 months 11 months, হ্যাঁ, 10-11 মাসে আপনি আরো কাউকে নিয়ে আসেন, ইট ইজ ভেরি ডিফিকাল্ট। একটা হোল সিস্টেম ইজ কোল্যাপস। তাহলে 15 বছর আপনি নিজে দেখেছেন যে আইন থেকে শুরু করে আপনার কোর্ট থেকে শুরু করে কোন জায়গাটা ডিড ফাংশন, কোন জায়গাটায় তারা নিজেদের মতো করে করেন। এই যে কোল্যাপস, হ্যাঁ, এই যে কোল্যাপসটা করেছে চাকরি, নন পুলিশ তাদের হাতে রাইফেল। আমি তো এখানে, আমি যেখানে আছি দিস সেন্টার, তার মানে আপনার মহাখালী, আমি আমার ছাদের উপর থেকে দেখেছি রেস্কিউ করতে এয়ারফোর্স দিয়ে তারা লুঙ্গি পরা ছিল। তারপরে ছাত্রলীগ, যুবলীগ, আমি যদি আপনাকে ভিডিওগুলো দেখাই, তাদের হাতে স্নাইপার রাইফেল, তাদের হাতে 7.62 এভিডেন্ট। আমি সে কথা বলেছি, এই পুলিশের রাইফেল এই সিভিলিয়ানদের হাতে কিভাবে গেল, এটার ইনভেস্টিগেশন করতে হবে। হাউ দিস রাইফেল হ্যাজ গন, ইটস ডেঞ্জারাস ইস্যু। এটা ইস্যু হিসেবে অবশ্য খুবই মারাত্মক। আমার মনে হয় যে সরকার সেটিকে আসলে খুবই গুরুত্ব দিয়ে এটি তদন্ত করা উচিত, দরকার হলে আন্তর্জাতিক তদন্ত করা উচিত। যদি সিভিলিয়ানদের হাতে কোনো আইন শৃঙ্খলা বাহিনীর রাইফেল যায়, শুধু একটি কারণেই একটি দল বা এটার সাথে সংশ্লিষ্ট সকল সরকারের সকল কারো বিচার হওয়া উচিত যারা এটি করেছে। এটি আসলে আমি সেটাই বলেছিলাম, তখন বলেছিলাম যে আমি হোমে আসছি, আমি এটা তদন্ত করব। কিন্তু আপনার কথা শুনে অনেক আওয়ামী লীগের খুশি হয়ে এরকম ভাবে বলতে চেষ্টা করেছে যে এগুলি আসলে শিবির বা জামাতে ইসলামী এই 7.62 রাইফেল নিয়ে, পাকিস্তানি বাহিনী 7.62 রাইফেল নিয়ে আসলে গুলি করেছে, এটি বোঝা গেছে। এবং আপনাকে মন্ত্রণালয় থেকে চেঞ্জ করে দেওয়া, এটা খুবই কোইনসাইড করেছে ওই সময় জিনিসটা, যে আপনাকে সরকার বিব্রত হয়েছে। না, শুনেন, আমার দায়িত্ব ছিল, আমি মনে করি আমি হোম মিনিস্টার থাকলে এখন আমার দায়িত্ব ছিল কি ছিল না, এটা বড়, এটা আমারই দায়িত্ব ছিল, তাই না? রাইট। আমি তো তখন এই কথা বলেছি এই কারণে যে অনেক রাইফেল আমাদের হারিয়ে গেছে। তখন আমি যখন ছিলাম 2500 রাইফেল 7.62 ওয়াজ নট অ্যাভেলেবল। হ্যাঁ, কোথায় গেছে এগুলো? ওয়ার দে হ্যাভ গন। আমি তো একটা আলটিমেটাম দিয়েছিলাম যে 1 তারিখের মধ্যে রাইফেল জমা না দেয় ধরে নেওয়া হবে যে তারা ব্যান্ডিট। হ্যাঁ, এখনো তো অনেক, আমি জানি না কতগুলো। রাইট। আমার এই প্রসঙ্গে শেষ প্রশ্ন, কারণ এটা নিয়ে আমি আর আপনার সঙ্গে এই মুহূর্তে, কারণ আমাদের অনেকগুলি বিষয় রয়েছে, নির্বাচন এবং অন্যান্য আপনার মন্ত্রণালয় বিষয় নিয়ে আমি শুধু একটা প্রশ্ন করতে চাই। আপনি যে প্রসঙ্গটি তুলেছেন, যেটি আমাদের সবার মনে এই প্রশ্ন, কারণ ময়নাতদন্তের মধ্যেও যখন এই রাইফেলের অস্তিত্ব, গুলির অস্তিত্ব, অন্য অনেক মানে যেটাকে হচ্ছে আদালতের কাছে গ্রহণযোগ্য অস্তিত্ব যখন ধরা পড়ছে, আজ না হোক ভবিষ্যতে যখনই এই মামলাটি উঠবে তখন এই কথাটি উঠবে, সরকার কি এইগুলির তদন্ত করছে? আসলে কারা করেছে এগুলি, কারা এর জন্য ছিল, সরকার কি এইভাবে তদন্ত করছে? এটা তো হোম মিনিস্ট্রি, আমরা আশা করবো যে ক্যাবিনেটেও আপনারা নিশ্চয়ই এগুলি নিয়ে কথা বলবেন এবং কারা এর জন্য আসলে দায়ী, ইতিহাসের প্রয়োজনে আমরা যেন সেগুলি জানতে পারি, বা কাদের কাছে আসলে কোন সিভিল লোকদের কাছে আসলে এই অস্ত্র কারা দিয়েছিল। আমি পরবর্তী প্রসঙ্গে আসি, আবার একটু ক্যাবিনেটে ফিরে আসি। এই সরকার 11 মাস পার করে ফেলেছে, ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন, এখন আপনাদের 1 বছরের হিসাব করা শুরু হয়েছে। আমি যে কথাটি বলছিলাম যে মব কালচার নাকি প্রেশার গ্রুপ, আইন নিজের হাতে তুলে নেওয়ার যে প্রবণতা, সেইটা মানে কিরকম? ধরেন প্রেস সেকশন বলতেছে যে মব না, সেটি হচ্ছে প্রেশার গ্রুপ। আবার সরকার থেকে বলা হচ্ছে যে এই মবের এই ব্যাপারগুলি কিন্তু বরদাস্ত করা হবে না। এইটা আসলে ক্যাবিনেটে কিভাবে আলোচিত হয়? এটা কি আসলে মব, প্রেশার গ্রুপ, নতুন ডিফিনিশন দরকার, কি আসলে জিনিসটা? এটা আপনি যেভাবে দেখেন, প্রেশার গ্রুপ বলতে আপনি যাদেরকে বোঝাচ্ছেন তা হতে পারে। মব কালচার বলতে মবটা কারা? মব কি আমি গেছি একজন আপনাকে খালেদ, আপনিকে তো আমার পয়েন্ট আউট করার দরকার পড়ে না। এই ধরনের একটা রেভলিউশন আপনি চিন্তা করেন, একটা টোটালি লিডারলেস যেটা হয়, যেটা যার ডেফিনেশন আপনি যেই দেন না কেন, যে মাস্টার মাইন্ড অমুক প্রমুখ যাই হোক, বাট ফ্রন্টে তো কোনো ওই রকম আইকনিক লিডার ছিল যে তার নেতৃত্বে এই রেভলিউশন হচ্ছে। এই রেভলিউশন গুলো যেগুলো আমরা দেখেছি, ধরুন আপনার রোজ রেভলিউশন, ইয়েলো রেভলিউশন, যেগুলো আপনার ইউরোপে হয়েছে, হ্যাঁ, আরব বসন্ত যেটাকে আমরা বলছি, আরব স্প্রিং, এখানে ঠিক জনগণের থেকে কিন্তু রেভলিউশন গুলো হয়েছে। হওয়ার পরে ওইসব দেশ কি এখনো সেটেল হয়েছে বলে আপনার মনে হচ্ছে? হয়নি। কিন্তু আমি বাংলাদেশের মানুষকে অন্তত এতটুকু আপনার ক্রেডিট দিতে চাই যে আমরা যে ভয় পেয়েছিলাম, আমি অন্তত এই ক্যাবিনেটে ঢোকার আগে চিন্তা করছিলাম যে এই গভর্নমেন্ট যখন কোলাপস করে যাবে তখন কি কেওস দেশে হবে।
কতখানি কেওস হবে, ব্যাংক লুট হবে, রেলওয়ে লাইন উপড়ানো হবে, যা হয় সাধারণত, এবং একটা chaotic সিচুয়েশন হবে। হু ইজ গোয়িং টু কাম এন্ড স্টপ ইট? কোন নেতা ছিল? বলেন আপনি, আপনি নিজেই বলেন। আপনার যারা দর্শক তাদেরকে জিজ্ঞেস করছি, কোন তখন নেতা দাঁড়িয়ে বলেছিল যে স্টপ, আই এম হিয়ার? নো। হ্যাঁ, আমি যদি আপনাকে ছোট্ট এক্সাম্পলে যাই, আমার ক্ষুদ্র এক্সাম্পল, 7th নভেম্বর হয়তো আপনি বলেন তো ক্যান্টনমেন্টে হচ্ছে, কিন্তু হোল কান্ট্রি ওয়াজ অ্যাবসলিউটলি ওপেন। সেখানে তো অন্তত একজন লোক দাঁড়িয়ে বলতে আই এম হিয়ার। আমি যেন জিয়ার কথা বলছি, আমার তো চোখে দেখা, আমি তো তখন ঢাকাতে, এবং ঢাকা কিন্তু আমার উপরে বই আছে আমার লেখা। হ্যাঁ, পুরা কান্ট্রি ওয়াজ কোলাপসিং, একটা লোক তো দাঁড়িয়ে বলছে আই এম হিয়ার, গুড ফর ব্যাড। হ্যাঁ, একটা লোক তো রেসপন্সিবিলিটি নিয়েছে। এইখানে আপনি বলেন, এই যে এত বড় একটা রেভলিউশন হলো, সেই জুলাই থেকে শুরু করে অগস্ট 5 বা অগস্ট 6 পর্যন্ত, হু আর দ্য লিডার্স? এটা তো একটা নেমলেস রেভলিউশন। একটা নেমলেস রেভলিউশন কেমন হয় আপনি ভালো করে জানেন। এখানে ফিডেল ক্যাস্ট্রো নাই, এখানে চি গুয়েভারা ছিল না, হ্যাঁ, না এখানে there was no another জিয়াউর রহমান। Therefore, the whole রেভলিউশনটা হয়েছে একটা নাম না জানা অর্গানাইজেশন দ্বারা। যদি বলি ছাত্ররা, ইয়েস, ছাত্রদের সাথে আপনার মজদুররা আসছে, ইয়েস, দিন মজুরা আসছে, ইয়েস। তার মানে একটা পিপলস রেভলিউশন হয়েছে, আমি যদি ওভারঅল বলি। এবং সেই রেভলিউশনটা কিন্তু শান্তিপূর্ণ নয়, ইট ওয়াজ ব্লাডি রেভলিউশন। এবং এই 21st সেঞ্চুরিতে আমার মনে হয় যে এই ধরনের রেভলিউশন অন্তত আমি অবজার্ভ করি। এই ব্লাডি রেভলিউশনের পরে এই দেশটা কি হওয়া উচিত ছিল আপনি? সেখান থেকে আমরা কোথায় আছি? উই আর মাচ মাচ বেটার। আচ্ছা, আমরা শোনেন, আমি একটু শেষ করি। আমি নিজেও, আমি আই এম অলসো পার্ট অফ ইট। আমরা কিছুতে কিন্তু অধৈর্য হয়ে যাই, আর গেল রে, হইলো না, ওটা হলো না, সেটা হলো না, সেটা হলো না, সেটা হলো না। কিন্তু দেয়ার আর সামথিং পজিটিভ, নট দ্যাট আমি ক্যাবিনেট আছি বলে। আজকে আমি হয়তো ক্যাবিনেট আছে বলে একটু রয়েছে কথা বলছি, বা আমি নিজেই সেন্সার করবো কথা বলছি, বিকজ আমার যে সাবজেক্ট, আমি সেই সাবজেক্টে অন্যকে বিব্রত করবো কেন, বা তার সূত্রে যাবো কেন? কিন্তু আজকে যারা বাইরে আছে তারা বলেন গভর্নমেন্টকে সকালে একবার, বিকেলে একবার, দুপুরে একবার, আর সন্ধ্যায় একবার, মানে নাকা নিচু পর্যন্ত খাওয়াচ্ছে। শেষ পর্যন্ত অমুকেই, আপনি ইউটিউব গুলো দেখেন, আনপ্রোভোকড, কি বলে, সলিসিটেড, এমনকি উইদাউট প্রুফ আপনি আমাকে আমার কাছে কিন্তু মনে হয় জেনারেল সাকত, আপনি যখন আসলে আপনার ক্যাবিনেটের চেয়ার থেকে বাইরে হবেন, একটু রিটায়ারমেন্ট নেবেন, আপনি দেখবেন কিন্তু সরকারের বিরুদ্ধে কমই হয়েছে আসলে। কারণ হচ্ছে যে কারণ আমি আপনাকে জানি যে আপনি সবসময় সরল পথের কথা বলেন। এই সরকার তো সরল পথে চলতেছে না, সরকারের 2টা সেকশন 4 রকমের কথা করছে। আমি আপনাকে দেখাইতে পারি যে যাই হোক, সেটা অনেক বড় আলোচনা, কমই হইতেছে। আর সরকার চলতেছে আসলে ইউটিউবের ইনফ্লুয়েন্সারদের কথাই, কিন্তু আসলে ইউটিউবের ইনফ্লুয়েন্সাররা সত্য মিথ্যক একটা কথা বলে, এটা নিয়ে অ্যাক্ট করে, রিয়েক্ট করে, কি করে না করে সেটা আমি এখন আর এটা নিয়ে আমি বলতে চাই না।